বঙ্গবন্ধুকে মারার জন্য, হত্যা করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে জেনারেল আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধটা কেন প্রয়োজন হয়েছিল সেই কথা যদি আপনার মুখ থেকে আমরা একটু শুনি, আমাদের নতুন প্রজন্ম যদি শোনে, তাহলে আমরা আমাদের সত্যিকারের ইতিহাসটা জানতে পাবো। কারণ আমাদের জাতিগত সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এনডব্লিউ চ্যানেলের আয়োজনে। আমাদের এখনকার আয়োজনে আছেন রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তার কৃতিত্বের কথা আমরা বলে শেষ করতে পারবো না, তার অনেক কৃতিত্ব আছেন, তাকে সবাই চিনেন। বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, যিনি আমাদের মুক্তিযুদ্ধে অনেক বড় একটি অবদান রেখেছেন, যিনি আমাদের মুক্তিযুদ্ধের সেনাপতি সাথেও ছিলেন। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আগে তার কাছে যাচ্ছি তার কথা শুনবার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে নতুন প্রজন্মের জন্য, কারণ আপনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমাদের বর্তমান দেশের অবস্থায় একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা শোনা উচিত। আপনার চোখে আপনি মুক্তিযুদ্ধটাকে কিভাবে দেখেছেন, আমাদের মুক্তিযুদ্ধটা কেন প্রয়োজন হয়েছিল সেই কথা যদি আপনার মুখ থেকে আমরা একটু শুনি, আমাদের নতুন প্রজন্ম যদি শোনে, তাহলে আমরা আমাদের সত্যিকারের ইতিহাসটা জানতে পাবো। আসলে আপনারা বা আমরা তো মোটামুটি অতীত ইতিহাস সবকিছুই জানি। কারণ ব্রিটিশ থেকে আমরা যখন পাক ভারত ভাগ হয়ে গেল বা স্বাধীনতা লাভ করলো, ব্রিটিশের যে ভাগ বাটোয়ারা, তারপর পরই যখন পাকিস্তান ভাগ হয়ে গেল, আমরা পূর্ব পাকিস্তানে আমরা লক্ষ্য করলাম আমাদের এই পাকিস্তান সরকার বা পাকিস্তানিরা আমাদের আবার নতুন কলোনি হিসেবে ট্রিট করতে লাগলো। ওরা কিন্তু প্র্যাকটিক্যালি আমাদেরকে কোনো মানুষ মনে করতো না। আমি ছোটবেলায়ও দেখেছি তাদের অনাচার, অত্যাচার, দুর্ব্যবহার। খুব পরিকল্পিতভাবে তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশটা তারা করবে, শাসন করবে। যার পরিপ্রেক্ষিতেই তো 48 সালে আওয়ামী লীগের জন্ম হয়, ভাষা মৌলানা বন্ধুর নেতৃত্বে। আমি অত ইতিহাসে যাব না, পাকিস্তান আমলের ইতিহাস সবাই কম বেশি জানেন, বিশেষ করে যারা পড়াশোনা করেন। আসলে পড়াশোনা না করলে তো অতীত ইতিহাস কেউ জানতে পারবে না। আজকের প্রজন্ম আমি জানি না এরা পড়াশোনা করে কিনা, এদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে। অনেক চড়াই উতরাই পার হওয়ার পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, তৎকালীন পাকিস্তান আওয়ামী লীগ, আপনারা জানেন যে 1970 সালের ডিসেম্বরে সামরিক জান্তাদের অধীনে একটি ইলেকশন হয়, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিজয় লাভ করে। চূড়ান্ত বিজয় লাভ করার পরে ওরাও কিন্তু হতভম্ব হয়ে যায়, কারণ পাকিস্তানের তেমন কোনো চিন্তাই করতে পারেনি যে বাঙালিরা এইভাবে একটা চূড়ান্ত বিজয়ের দিকে চলে যাবে। আপনারা জানেন 1966 সালে বঙ্গবন্ধুকে মারার জন্য, হত্যা করার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে জেনারেল আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছিল। তারপরে স্টেপ গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে ছিনিয়ে নিয়ে আসার পরে আইয়ুব খানের পতন হয়ে যায়। এরপরে আসে জেনারেল এহিয়া খান জনগণের চাপে পড়ে নির্বাচন দিতে বাধ্য হয় এবং সেই নির্বাচনে আমরা বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে জয়লাভ করি। এই জয়লাভ করার পরেও তারা তো ষড়যন্ত্রে লিপ্ত হয়, চরম ষড়যন্ত্রে লিপ্ত হয়, যাতে সুযোগ সাপটা কথা যে তারা বাঙালিদের হাতে ক্ষমতা দেবে না।
তাদের পরিকল্পনা ছিল বাঙালিদেরকে ধ্বংস করে দেওয়া এবং ওই দেশটা যারা আজীবনের জন্য করায়ত্ত করবে। 1971 সালের 1 মার্চে এই 3রা মার্চে হচ্ছে অধিবেশন বসার কথা ছিল আলোচনা সাপেক্ষে ঢাকায়, কিন্তু 1 মার্চে আকস্মিকভাবে জেনারেল এহিয়া খান এবং তার জেনারেলদের নিয়ে এবং পশ্চিম পাকিস্তানের ফরেন মিনিস্টার জুলফিকার আলী ভুট্টোর সাথে আতাত করে ষড়যন্ত্রমূলকভাবে ওই জাতীয় সংসদ অধিবেশনটা বাতিল করে দেয় 1 মার্চে 1971 সালের। এই 1 মার্চে বাতিল করে দেওয়াতে 3রা মার্চে স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর নির্দেশে সারা বাংলাদেশে হরতাল এবং বিক্ষোভ মিছিল। আমরা যশোরে, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র, নিউটনের ছাত্র, 14-15 বছর আমার তখন বয়স। আমি ছাত্রলীগ করতাম, কারণ আমার খালু ছিলেন অ্যাডভোকেট রওশন আলী, উনি যশোর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং উনি নির্বাচিত হয়েছিলেন যশোরের এমপি হিসেবে। আমি ছাত্রলীগ করতাম, আমার কাজিন ছিলেন সিটি ছাত্রলীগের প্রেসিডেন্ট এম এ জিন্না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএসসি ছাত্র ছিলেন। তাদের হাত ধরেই কিন্তু আমার রাজনীতিতে আসা। অত রাজনীতি বুঝতাম না, কিন্তু একটা জিনিস বুঝতাম যে আমরা পরাধীন এবং আমরা শোষিত, নির্যাতিত, আমাদের কোনো অধিকার নেই, স্বাধীনতা নেই, এগুলো তো বুঝতাম। এই বোঝার কারণেই আমি স্বতঃস্ফূর্তভাবে ছাত্রলীগে যোগদান করি। যশোর সিটি ছাত্রলীগের সেই সময়কার 69-71 সালে সিটি ছাত্রলীগের সম্পাদক ছিলাম, আর আমার কাজিন এম এ জিন্না ছিলেন প্রেসিডেন্ট। বৃহৎ যশোর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন খান টিপু সুলতান, আর সাধারণ সম্পাদক ছিলেন রবিউল আলম। তারা কলেজ ছাত্র ছিলেন সেই সময়। আমি তো তখন 10ম শ্রেণীতে পড়ি, আর আমার খালাতো ভাই এম এ জিন্না সে ঢাকা ইউনিভার্সিটির এমএসসি ছাত্র। এই 3রা মার্চে বিক্ষোভ মিছিল সকাল 9টার সময় আমার বাড়ির কাছে, আমার বাড়ি যশোর শহরের কি পয়েন্টে প্রধান পোস্ট অফিসের সামনেই আমার বাড়ি। আমরা এই পাশেই ছিল ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের থেকে বিক্ষোভ মিছিলটা শুরু হয়, যশোর প্রদক্ষিণ করে শেষ পর্যায়ে যে টিএনটির সামনে যাওয়ার পরে, টিএনটিতে ছিল পাকিস্তানি আর্মিদের ঘাঁটি। এই টিএনটির 4 তলার ভবনের উপর থেকে ওই মিছিলের পরে গুলি বর্ষণ করে। গুলি বর্ষণে প্রায় প্রথমে একজন, এই পাশেই একজন গৃহবধূ চারুবালা কর, তার মাথায় গুলি লেগে তিনি নিহত হন, আর প্রায় অন্তত 15-20 জন মারাত্মক আহত হয়। তার মধ্যে আমার ছোট ভাই ছিল যশোর জেলা স্কুলের 7ম শ্রেণীর ছাত্র সুলতান মাহমুদ লাবলু। এরপরে প্রতিদিনই হরতাল, মিটিং, মিছিল এবং সবকিছুই ক্লাবস হয়ে গেছে সারা বাংলাদেশে। বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধু প্রতিদিনই হরতালের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। শুধু এই গরিব মানুষরা, যাতে রিক্সা চালক বা দিন মজুর টুজুর যারা আছে তাদের জন্য একটু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, বাকি অফিস আদালত, মিল, ইন্ডাস্ট্রি সবকিছুই বন্ধ ছিল। এবং উনি ঘোষণা দিলেন যে 7ই মার্চে রেসকোর্স ময়দানে উনি পরবর্তী নির্দেশনা দেবেন। ওই দিনকে একটা ফাইনাল জনসভা হবে এবং ওই দিনকেই আগামীর নির্দেশনা আসবে।